হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার আজকে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। না না, আমার ভিডিও দেখলে আর অন্য কারো ভিডিও দেখার দরকার পড়বে না, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি আমার স্টুডেন্টরা আমার জন্য ওয়েট করছে, ঠিক আছে? আপনি একটু ফোনটা রাখুন, আমি ক্লাসটা শুরু করি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে প্রিপোজিশন। তোমরা সবাই জানো যে প্রিপোজিশন কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। আচ্ছা, এই যে আমি ফোনে কথা বলছিলাম, এই ফোনে কথা বলার জন্য আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? অথবা আমি যে বলছি, ধরো এই যে সামনেই সরস্বতী পুজো, তখন আমাদের কিন্তু পড়াশোনা করা হবে না, তাই তখন এই যে সামনেই সরস্বতী পুজো আমাদের ঘাড়ের উপর এসে পড়েছে, এর জন্য আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? এই সমস্ত প্রশ্নেরই উত্তর থাকছে আজকে আমাদের ভিডিওতে। আর যেরকমটা আমি তোমাদের প্রথমেই বললাম, ফোনে যেরকম স্যারকে বলছিলাম, তোমাদেরও বলছি যে আজকের ভিডিও যদি তোমরা দেখে নাও প্রিপোজিশন নিয়ে, আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিওটা দেখলেই কিন্তু যথেষ্ট। তাহলে চলো ক্লাস আমরা শুরু করছি। এই যে আমার ফোনটা পকেটে ঢোকাতে গিয়ে আমি মেঝেতে ফেলে দিচ্ছিলাম, এই মেঝেতে ফেলে দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা প্রিপোজিশন আছে যেটা আমরা ইউজ করি, সেটাও কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব। তাহলে চলো এবার কিন্তু আমরা সত্যি আমরা ক্লাসে ঢুকে পড়বো বা ক্লাস শুরু করব। তবে ক্লাসে ঢোকার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। বন্ধুরা, আমরা যখন প্রিপোজিশন পড়ি বা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, আমরা কীরকমভাবে পড়ি? বই খুলি, বইতে সংজ্ঞা লেখা থাকে, অ্যাটের ব্যবহার, ইনের ব্যবহার, অনের ব্যবহার লেখা থাকে, আমরা সেরকমভাবে মুখস্থ করি। কিন্তু অ্যাকচুয়ালি প্রিপোজিশন এই শব্দটার মানেটা কি, এটাই কিন্তু আমরা জানি না। প্রিপোজিশন শব্দের মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আমি গ্যারেন্টি বলে দিচ্ছি তুমি বলতে পারবে না যে প্রিপোজিশনের মানেটা কি। তাই আজকের ক্লাসে আমাদের উদ্দেশ্য সেটাই থাকবে যে প্রিপোজিশনের মানেটা আমরা শিখবো। আর যদি আমরা মানেটা খুব ভালো করে শিখতে পারি, তাহলে প্রিপোজিশনে যে সমস্ত ব্যাপারটা, গোটা এই খেলাটাই কিন্তু আমরা পুরোপুরি ধরে ফেলতে পারবো। তাহলে চলো এবার আমরা দেখিনি যে প্রিপোজিশন এই শব্দটার মানেটা আসলে কি। A preposition is a word that links a noun or pronoun with the other parts of the sentence. কিছু বুঝতে পারলে? কিছু বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাবে। ঠিক এই ধরনের সংজ্ঞাগুলোই আমাদের বইতে লেখা থাকে, যেখানে কিন্তু প্রিপোজিশনের সংজ্ঞা দেওয়া থাকে, উদাহরণ দেওয়া থাকে, মানে কিছু বলা থাকে না। তাহলে চলো আমরা শিখে নিই প্রিপোজিশন এই যে শব্দটা, এটার মানেটা কি। প্রথমত বলে রাখি যে প্রিপোজিশন শব্দটা এটা দুটো শব্দ দিয়ে গঠিত, প্রি এবং পজিশন। প্রি এবং পজিশন, প্রি কথাটার মানে হচ্ছে আগে, আর পজিশন কথাটার মানে হচ্ছে জায়গা বা অবস্থান, আগে অবস্থান। এবার প্রশ্ন হচ্ছে কার আগে অবস্থান, কার আগের জায়গাতে বসছে? উত্তর হচ্ছে নাউন বা প্রোনাউনের আগের জায়গাতে বসছে, সেই জন্য এটার নাম প্রিপোজিশন, এবার কথা হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে তো বসছে, কিন্তু এই প্রিপোজিশন শব্দটার কাজটা কি? কেন বসছে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে, আমরা বসাচ্ছি কেন? সেই কাজটার কথা এবার আমরা জেনে নিই। চলো। আই অ্যাম ইন দ্য রুম, বাক্যটা খুব ভালো করে শোনো। আই অ্যাম ইন দ্য রুম, আমি ঘরের ভেতরে আছি। এইখানে আমার আর ঘরের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে কোন শব্দটা? ইন। ইন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজেরাই দিয়ে ফেলেছো। অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন অথবা প্রোনাউনের আগে বসে এবং সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি অংশের সম্পর্ক বোঝাতে সাহায্য করে। অর্থাৎ এক কথায় প্রিপোজিশনকে আমি গদের আঠাও বলতে পারি, আবার ঘটকও বলতে পারি, ঠিক আছে? এরকম হয়তো প্রিপোজিশন সম্পর্কে কোনো কথা তোমরা কোনো ভিডিওতে বা কোনো বইতে লেখাও পাইনি, ঠিক আছে? তাহলে চলো আরও একবার ভালো করে দেখিনি। কি বললাম? আই অ্যাম ইন দ্য রুম। এইখানে আই মানে হচ্ছে আমি এবং দ্য রুম, ঠিক আছে, ঘর। এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে কোন শব্দটা? ইন, মানে আমি ঘরের ভেতরে রয়েছি। কোথায় রয়েছি? আমার অবস্থানটা কোথায় সেটা বোঝাচ্ছে, বা জায়গাটা কোথায় সেটা বোঝাচ্ছে ইন শব্দটার মাধ্যমে। এইবার এইখানে আরেকটা কথা বলে দেওয়া খুবই জরুরি। এই প্রিপোজিশন মূলত আমাদের তিনটে জিনিসের জ্ঞান দেয় বা ধারণা দেয়। কি কি তিনটে জিনিস মনে রাখবে? প্রথমত, কোন কাজ, কোনো ঘটনা বা কোনো কাজ কোন সময়ে হচ্ছে সেটা বোঝাতে সাহায্য করে। দ্বিতীয়ত, এই যে দেখলে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা কোন জায়গায় সেটা রয়েছে সেটা বোঝাতে সাহায্য করে। 3 নম্বর, কোনো কাজ হচ্ছে সেই কাজের বা কারোর গতির দিক নির্দেশ
করে, ঠিক আছে, কোন ডিরেকশানে হচ্ছে। এই অনুযায়ী কিন্তু আমরা প্রিপোজিশনকে তিনটে ভাগে ভাগ করতে পারি, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ ডিরেকশন। তাহলে দেখো আমরা প্রিপোজিশন শব্দটার মানে জেনে নিলাম এবং প্রিপোজিশনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেটাও জেনে নিলাম। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিই, এইখানে প্রথম যে বাক্যটা রয়েছে সেই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার অর্থাৎ আমিটা কি একটা প্রোনাউন বা সর্বনাম এবং রুম এই নাউন, অর্থাৎ প্রিপোজিশন যেমন নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য প্রোনাউনের সম্পর্ক করতে পারে বা সম্পর্ক দেখাতে সাহায্য করতে পারে। এইখানে দেখো যে দ্বিতীয় যে বাক্যটা রয়েছে এখানে অফিসের সঙ্গে গোজ অর্থাৎ ভার্ব ক্রিয়াপদের সম্পর্ক বোঝাতে পারে, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনের আগে বসছে সে নাউন বা প্রোনাউনের সঙ্গে প্রোনাউনের সম্পর্ক বোঝাতে পারে, ক্রিয়াপদের সম্পর্ক বোঝাতে পারে। এইখানে দেখো আই এম ফন্ড অফ মিউজিক, ফন্ড মানে হচ্ছে ভক্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে কি দাঁড়ালো, এই অ্যাডজেক্টিভের সঙ্গে মিউজিক এটা সম্পর্ক বোঝাচ্ছে হচ্ছে অফ শব্দটা। তাই এইখানে প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে ইন শব্দটা নাউনের আগে বসে সেই নাউনের সঙ্গে অন্য প্রোনাউনের সম্পর্ক বোঝাচ্ছে। দ্বিতীয় বাক্যে আবার দেখতে পাচ্ছি যে নাউনের আগে বসে সেই নাউনের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক বোঝাচ্ছে। তৃতীয় বাক্যে আবার আমরা দেখতে পাচ্ছি যে মিউজিক অর্থাৎ যে গান সেই নাউনের আগে বসে কিন্তু একটা অ্যাডজেক্টিভের সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে। অর্থাৎ প্রিপোজিশন কিন্তু কোনো রকম কোনো বাছবিচার করে না, নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং বাক্যের অন্য যে কোনো সেটা শব্দ হতে পারে তার সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করবে। এইবার আমরা চলে আসি আমাদের কম্পিটিটিভ এক্সামে যে জায়গাগুলোতে আমাদের কনফিউশন হয় সেই কনফিউশনগুলো আমরা এবার দূর করব। প্রতিটা বইতে তুমি দেখবে যে শুধুমাত্র উদাহরণ লেখা আছে, কিন্তু আজকের ক্লাসে আমরা একদম পুরো কনসেপ্টটা ক্লিয়ারভাবে বুঝে নেব। তাহলে চলো দেরি না করে এবার আমরা চলে যাচ্ছি আমাদের কনসেপ্টে এবং ব্যবহারে। তোমরা আমার হাতের দিকে খেয়াল করো, প্রথমে আমার হাতের উপরে এই রিমোটটা রয়েছে, অর্থাৎ এই যে আমার হাতের তালু এবং রিমোটের মধ্যে সম্পর্ক কি, এটা একটা অপরটার তল ঘেঁষে রয়েছে বা তলকে স্পর্শ করে রয়েছে। ঠিক একই রকমভাবে যখন আমরা এরকম বোঝাই যে একটা বস্তু অন্য কোনো বস্তুর উপরে রয়েছে তার তলকে স্পর্শ করে রয়েছে, তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অন। তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অন। যেমন দ্য পেন ইজ অন মাই পাম, ঠিক আছে, এই পেনটা আমার হাতের তালুর উপরে রয়েছে, এই পেন আমার হাতের তালু বা রিমোটটা আমার হাতের তালুর উপরে রয়েছে। আই অ্যাম রাইটিং অন দ্য বোর্ড, আমি লিখছি, ঠিক আছে, আমি লিখছি, প্রিপোজিশন কথাটা লিখলাম, কোথায় লিখলাম, কোথায় লিখলাম, এটা কিন্তু লিখলাম আমি বোর্ডের যে সারফেস বা তলটা রয়েছে তার ওপর স্পর্শ করে, সেই তলটাকে স্পর্শ করে লিখলাম, সেই জন্য কিন্তু অন। এখানে একদম গোদা বাংলায় লেখা রয়েছে, দেখো সারফেস বা তলের সঙ্গে স্পর্শ করে রয়েছে কিছু, এরকম কিছু বোঝাতে কিন্তু আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। দ্য নিউজ পেপার ইজ অন দ্য টেবিল, নিউজ পেপারটা রয়েছে টেবিলের উপরে, মানে টেবিলের যে উপরে সারফেস বা তলটা রয়েছে সেটাকে স্পর্শ করে রয়েছে, তার উপরে রয়েছে। এইটা গেল অনের প্রথম ব্যবহার, 1 নম্বর ব্যবহার। দ্বিতীয় 2 নম্বর ব্যবহার কি, আমরা সাধারণত কোনো ডেট অথবা দিনের আগে অন কথাটা বসিয়ে থাকি, ঠিক আছে। যেমন এখানে লেখা রয়েছে আই ওয়াজ বর্ন অন 19 জুন 1996, আমি 1996 সালে 19 জুন জন্মগ্রহণ করেছিলাম, একটা ডেট, দেখো 19 জুন 1996 একটা ডেট, নির্দিষ্ট ডেট, সেই জন্য তার আগে আমরা অন বসাচ্ছি। আর দেখো হি উইল মিট মি অন সানডে, সে আমাকে সানডে মানে রবিবারে সে আমার সঙ্গে দেখা করবে, রবিবার কোনো একটা বার বোঝাচ্ছে, তার আগেও কিন্তু আমরা কি ব্যবহার করছি, অন, এই প্রিপোজিশনটা ব্যবহার করছি, ঠিক আছে। তা এই দুটো জিনিস হলো বা অনের এই দুটো ব্যবহার হলো একদম বেসিক ব্যবহার, যেগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতেই হবে। নেক্সট ব্যবহার যদি আমরা দেখে নিই, এই দেখো কি লেখা রয়েছে, কোনো ডিভাইস বা যন্ত্রে যখন আমরা কথা বলি বা কাজ করি, এই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, ইন্ট্রোতেই বলেছি, এই যে ফোনে কথা বলছি, ল্যাপটপে কাজ করছি, টিভিতে ম্যাচ দেখছি বা ক্যালকুলেটরে আমি ক্যালকুলেশন করছি, কোনো যোগ বিয়োগ করছি, সমস্ত কিছু বোঝানোর জন্য কিন্তু অন প্রিপোজিশনটা ব্যবহার হয়। খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য লিখে রাখো কিন্তু, ভিভিআইপি একদম। কোনো ডিভাইস বা মেশিনকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন হি ওয়াজ টকিং অন হিজ ফোন, সে ফোনে কথা বলছে। আই ওয়াজ ওয়াচিং দ্য ম্যাচ অন টেলিভিশন, আমি টিভিতে ম্যাচটা দেখছিলাম। she has been on the computer for hours now, ঠিক আছে, সে অনেক ঘন্টা হয়ে গেল বা অনেকক্ষণ হয়ে গেল কম্পিউটারে কাজ করছে।
হি ওয়াজ সলভিং দ্য কমপ্লিকেটেড সাম অন হিজ ক্যালকুলেটর। ঠিক আছে, জটিল অঙ্কটা সে সমাধান করছে তার ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করছে। তার মানে কিন্তু অন মানে এইখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কম্পিউটারের ওপর বসে কাজ করছে না, ক্যালকুলেটরের ওপর বসে কাজ করছে না, আমাদের টেলিভিশনের ওপর বসে আমি ম্যাচ দেখছি না, ফোনের ওপর বসে কথা বলছি না। আমরা যখন ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করি, মানে বুঝে প্রিপোজিশনটা বুঝতে চাই, তখনই কিন্তু গন্ডগোলটা হয়। তাহলে আজকের পর থেকে কিন্তু আশা করি তোমরা ওরকমভাবে মানে করে, মানে অন মানে উপরে, এরকমভাবে আর মানে বোঝার চেষ্টাটা করবে না। তাহলে এই গেল আমাদের অনের ব্যবহার মোটামুটি। এইবার যে জিনিসটা আসতে চাই সেটা হচ্ছে এই অন শব্দটার সঙ্গে যে শব্দটার গুলিয়ে যায় বা সেই যে শব্দটার কনফিউশন হয় এবং এই কনফিউশনের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জিনিসটা এবার আমরা দেখে নেব। চলো দেখো, আবার আমি আমার হাতের তালুর উপর এই রিমোটটা রেখেছি। এই রিমোটটা আমার হাতের তালুর উপর আছে, সেজন্য আমি বলছি দ্য রিমোট ইজ অন মাই পাম। এইবার ধরো রিমোট নিয়ে একটা ব্যাঙ হয়ে গেল, ব্যাঙটা লাফিয়ে আমার হাতের উপর আসলো। কি করলো? লাফিয়ে আমার হাতের উপর আসলো। তখন কি আমি অন শব্দটা ব্যবহার করতে পারবো? তখন কি অন শব্দটা ব্যবহার করতে পারবো? উত্তর হচ্ছে না। তখন যে প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে অন টু। কি ব্যবহার করব? অন টু। অনের সঙ্গে টু হচ্ছে কারণ একটা ডিরেকশন বোঝাচ্ছে, লাফিয়ে নিচ থেকে উপরের দিকে পড়ছে, লাফিয়ে নিচ থেকে উপরের দিকে পড়ছে। তাই এরকম যখন কোনো মুভমেন্ট, গতি হচ্ছে এবং গতিতে এসে কেউ কোনো সারফেস বা তলের উপর বসছে, কেউ কোনো গতিতে এসে কোনো সারফেস বা তলের উপর বসছে, তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে অন টু। তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব অন টু, সেটা হচ্ছে অন টু। যখন মুভমেন্ট বোঝানো হয়, যখন মুভমেন্ট বা গতি বোঝানো হয়। দ্য সোলজার রোড অন টু দ্য হর্স। সৈনিক কী করলো? তার ঘোড়ায় চেপে বসলো, বা মাউন্টেড অন টু দ্য হর্স, ঘোড়ায় চেপে বসলো, মানে মাটিতে দাঁড়িয়ে ছিল, ঘোড়ায় চেপে বসলো, মানে এইখানে যদি ঘোড়াটা হয় এরকমভাবে চেপে বসলো। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। ক্যাট, এই টেবিল ছিল, ক্যাটটা, বিড়ালটা নিচে বসেছিল, জাম্প করলো কিসে? টেবিলের উপরে, অন টু। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যখন গতির মাধ্যমে একটা তলের উপর গিয়ে আমরা পড়ছি, একটা তলের উপর আমরা গিয়ে পড়ছি, লাফাচ্ছি, হাঁটছি বা জাম্প করে পৌঁছচ্ছি বা দৌড়ে পৌঁছচ্ছি, তখন কিন্তু আমরা অন টু এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকবো। এবার ঠিক একই রকম একটা প্রিপোজিশন, অন টুর সঙ্গে একই রকম একটা প্রিপোজিশন যার ব্যবহারও মোটামুটি প্রায় কাছাকাছি, যে জন্য আমাদের কনফিউশন তৈরি হয়, সেই প্রিপোজিশনটা এবার আমরা দেখে নেব। দেখো, আবার আমি আমার হাতের তেলের উপর রিমোটটা রেখেছি। এইবার ধরো রিমোটটা আমি এরকম করলাম, ফেললাম, উপর থেকে পড়লো, ঠিক আছে, পড়ে গেল, জাম্প করে আসলো না, নিচ থেকে জাম্প করে আসলো না, বা হেঁটে আসলো না, বা দৌড়ে ছুটে আসলো না, পড়ে গেল। তো যখন কোনো তলের ওপর আমরা হেঁটে আসছি বা জাম্প করে আসছি, দৌড়ে আসছি, আমরা অন টু ব্যবহার করব। কিন্তু যখন এরকম দেখবে যে লাফিয়ে পড়ছে, উপর থেকে পড়ছে বা লাফিয়ে পড়ছে কোনো কিছুর উপর, তখন কিন্তু আমরা যেই প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে আপন, সেটা হচ্ছে আপ অন। ঠিক আছে, আপ অন। দ্য ফ্লাওয়ার ভাস ফেল আপন দ্য ফ্লোর। ফুলদানিটা পড়ে গেল, আমার হাত থেকে পড়ে গেল, মেঝেতে পড়ে গেল। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আপন। এই প্রিপোজিশনটা ব্যবহার করতে থাকবো, আপন। নেক্সট, দ্য ক্যাট পাউন্সড আপন দ্য র্যাট। দ্য ক্যাট পাউন্সড আপন দ্য র্যাট। মানে ক্যাট, বিড়ালটা কি করলো? ঝাঁপিয়ে পড়লো। বিড়াল কি করলো? একটা ইঁদুরের উপর ঝাঁপিয়ে পড়লো। ঠিক আছে, ঝাঁপিয়ে পড়লো মানে উপরে পড়লো, ঝাঁপিয়ে। তাহলে সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে আপন। দ্য ক্যাট পাউন্সড আপন দ্য র্যাট। ঠিক আছে, বোঝা গেছে? এইবার আমি তোমাদেরকে বলেছিলাম যে সরস্বতী পুজো ঘাড়ের উপর এসে পড়েছে, বা আমাদের পরীক্ষা ঘাড়ের উপর এসে পড়েছে, আমাদের কিন্তু প্রিপারেশনটাও সেরকমভাবে নিতে হবে। এই যে ঘাড়ের উপর এসে পড়েছে মানে প্রায় হতে চলেছে, কোনো ঘটনা যখন খুব শীঘ্রই ঘটতে চলেছে, মনে রাখবে কোনো ঘটনা শীঘ্রই ঘটতে চলেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আপন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। মনে রাখবে সরস্বতী পূজা, দেখো আমি প্রথমেই লিখেছি কি, সরস্বতী পূজা ইজ অলমোস্ট আপন আস। ঠিক আছে, সরস্বতী পুজো প্রায় আমাদের ঘাড়ের উপর এসে পড়েছে। এক্সামস উইল বি সুন আপন আস। ঠিক আছে, এক্সাম খুব শীঘ্রই আমাদের ঘাড়ের উপর আসতে চলেছে।
বা খুব শীঘ্রই ঘটতে চলেছে বোঝানোর জন্য, মানে কোনো ঘটনা বা কোনো ইভেন্ট বা কোনো কাজ আজ খুব শীঘ্রই ঘটতে চলেছে, হতে চলেছে, সেটা বোঝানোর জন্য আমরা আপন এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, হিজ বিলস আর গোয়িং টু বি ডিউ আপন আস, সে যা বিল করে গেছে তার যে খরচ, যে বিলটা, সেটাও কিন্তু আমাদের উপর, ঘাড়ের উপর চাপতে চলেছে, সেটা এখানে বলা রয়েছে, হিজ বিলস আর গোয়িং টু বি ডিউ আপন আস। তাহলে আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন মানেটা জানলাম, এর কনসেপ্টটা বুঝলাম, এবং যে প্রিপোজিশনগুলো থেকে কনফিউশন তৈরি হয় আমাদের, সেই কনফিউশনগুলো ক্লিয়ার করলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা দেখার পর আশা করি তোমরা আর প্রিপোজিশনটা ওরকমভাবে মুখস্থ করবে না, বা শুধুমাত্র এক্সাম্পলের উপর ভিত্তি করে বা এক্সাম্পলের উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাবে না। এইবার প্রিপোজিশনের আরও অন্যান্য সমস্ত টপিকও রয়েছে যেগুলোর কনফিউশন থাকে, তা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের আর কোন কোন বিষয়ে কনফিউশন রয়েছে, বা আর কোন কোন বিষয়ে ক্লাস নিয়ে আসলে তোমাদের কনফিউশনটা দূর হবে, পরীক্ষার জন্য সুবিধা হবে তোমাদের। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। তোমরা বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।